2018 সালে একটা নীতিমালা ছিল, এই নতুন নীতিমালায় আসলে কি কি সংশোধনী আসছে? আচ্ছা, বেসিক্যালি 2018 সালের আগে স্বর্ণ নীতিমালা তেমন কিছু ছিল না। 2018 সালে প্রথম স্বর্ণ নীতিমালা হয় এবং তখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট যেহেতু প্রথম নীতিমালা, তো সেক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটাকে আবার সংশোধন করেছে পরবর্তী কয়েক বছর পরে। তখন যেটা করা হয়েছে, দুটো কাজ করা হয়েছে। একটা হলো যেন লিগ্যালি প্রপার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, সরকারকে রাজস্ব দিয়ে আমরা যেন ভ্যাট যারা জুয়েলারি ব্যবসায়ী আছে তারা যেন স্বর্ণ আনতে পারি, সেই জন্য বেশ কিছু লাইসেন্স ইস্যু করেছিল বাংলাদেশ ব্যাংক থেকে। পরবর্তীতে বিভিন্ন কারণে অনেকে লাইসেন্স রিনিউ করেনি বা তাদের লাইসেন্স রিজলভ হয়েছে, সেটা একটা ভিন্ন বিষয়। আর এরপরে যখন এখন আমরা স্বর্ণ নীতিমালার জন্য বলছি, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দোলন, ওনার নেতৃত্বে আমাদের বেশ কিছু কমিটি টেনে কাজ করছে। আমরা একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে আমরা বসেছি। আমাদের রিসেন্টলি একটা মিটিং ছিল, ওখানে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদেরকে একটা স্টেক হোল্ডার যারা আছে সবাইকে এক নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। তো আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে মূল পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা হলো 18 সালে বা 19 সালে যে স্বর্ণ নীতিমালাটা হলো, তখন আসলে এটা কেন ফাংশনিং হয়নি, সেটা রুট কজটা আমরা আমাদের এই নতুন কমিটিতে আমরা যারা আছি, এটা আমরা রুট কজ অ্যানালাইসিস করেছি, করে আমরা সেটাকে দেখেছি যে আসলে কোথায় প্রবলেম, কেন হলো না। তো সেইগুলোকে আমরা ঠিক করতে যাচ্ছি। যদি আমি আপনাকে একটু বলি, যেমন লাইসেন্সিং প্রক্রিয়াটা অত্যন্ত জটিল, এতটাই জটিল যে যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ খুব ছোট জুয়েলারি যে তার পক্ষে এটা আসলে অ্যাচিভ করাটা বা নেওয়াটা পসিবল না। তো সেই লাইসেন্সিং প্রক্রিয়াটা আমরা সহজ করতে চাচ্ছি। আর একটা সবচেয়ে বড় জটিল যে বিষয় ছিল, যে স্বর্ণ নীতিমালার আপনি কথা বললেন 2018 সালে, এটা আনার যে প্রসেসটা, একটা স্বর্ণ তো আসলে এমন একটা প্রোডাক্ট, এটা একটা প্রিশিয়াস মেটাল, প্রতিনিয়ত এই যে আমরা এখন কথা বলছি এই মুহূর্তেও কিন্তু হয় প্রাইস বাড়ছে বা কমছে। তো এটার আমাদের পুরো সময়টা একদম এলসি ওপেনিং থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের যেই প্রসেস গাইডলাইন আছে সেটা মেনে, সেখান থেকে আপনার পারমিশন নিয়ে আমাদের ইন হাউসে আসা পর্যন্ত অলমোস্ট ইট টেকস অ্যাবাউট 20-25 ডেজ। যে আমদানি জটিলতার কথা বলছিলেন, আমদানি জটিলতা, হ্যাঁ, এবং যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমদানি জটিলতা রয়েছে, আমরা অনেক ক্ষেত্রে আসলে লাগেজ পদ্ধতির উপর নির্ভরশীল না। এটা আমরা নির্ভরশীল না। কেন নির্ভরশীল না, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। কারণটা হলো, ওটাকে আমরা বলি ব্যাগেজ রুল। ব্যাগেজ রুলে আমাদের বিভিন্ন প্রবাসী বাঙালি যারা আছেন তারা আনেন। এটা আসলে কোনো দেশের জন্য সঠিক পদ্ধতি হতে পারে না। এখন আপনি হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য গোল্ড? এই যে এত স্বর্ণ বাজারে, এটা ম্যাক্সিমামটাই কিন্তু রিসাইকেল গোল্ড, অর্থাৎ আপনার বাসায় আছে বা আপনি গিফট পেয়েছেন, ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছেন, সেখান থেকে একটা অংশ আছে। আর কিছুটা আমরা বাধ্য হয়ে নীতিমালার জটিলতার কারণে হয়তো আমরা এই ব্যাগেজ রুলস থেকে কিছু কাগজ কলম যাতে কাগজে পেপারে যাদের আছে তাদের কাছ থেকে নিচ্ছি। আর আপনার একটা প্রশ্নের উত্তর দিব যে শুধুমাত্র আমরা লাইসেন্স প্রক্রিয়াটাকে কিন্তু সহজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা এটাকে একটা ফর্মাল সেক্টরে আসতে। তো ফর্মাল সেক্টরে আসতে গেলে কিন্তু আপনার অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কাজ করে এটাকে একটা প্রপার সেট আপে আসতে হবে। সেটা মধ্যে আমরা কিন্তু বলেছি যে আমরা বৈধভাবে ভ্যাট ট্যাক্স দিতে চাই যতটুকু আমাদের জন্য প্রযোজ্য। সেটার জন্য অলরেডি আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যে নতুন বাজেট এসেছে, বাজেটে আমাদের জন্য অনেকগুলো সুখবর এসছে। আমি একটু এটা বলতে চাই সবাইকে জানাতে, যেমন আমাদের কিন্তু আগে ভ্যাট ছিল প্রতি ভরিতে 2500 টাকা, সেটা কিন্তু এখন 5% এসেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে ভ্যাটটাকে কিন্তু প্রাইসের সাথে ইনক্লুসিভ করে দিয়েছি। সেটারও একটা কারণ আছে। কারণটা হলো, ভ্যাটটাকে ইনক্লুসিভ করা থাকলে কিন্তু আলাদা করে একটা কিছু বার্ডেন মনে হবে না আপনি যখন কিনতে যাবেন। প্লাস আমি তো আপনার কাছ থেকে এটা নিয়ে আমি গভর্নমেন্টকে দিচ্ছি, দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, আমাদের টার্নওভার ট্যাক্স ছিল 1%, যেটাকে আমরা কিন্তু একদম নীল করে পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে। এটার জন্য আমি আসলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এবং থার্ড, যেটা আমাদের টিডিএসটা ছিল, অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, এটা ছিল 5%, সেখান থেকে 0.5% এসেছে। তো অনেকগুলো কাজ হয়ে এসেছে, কিন্তু এটার ইমপ্লিকেশন করতে গেলে নীতিমালাটা সঠিকভাবে প্রয়োজন। জি, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বলা হয় আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানের জন্য ঢাকাকে রুট হিসেবে ব্যবহার করা হয়। জি, এই সংকট আসলে কতটুকু দূর করা সম্ভব? এটা তখনই দূর করা সম্ভব যখন পার্শ্ববর্তী দেশ অথবা যারা আমাদের দেশটাকে রুট হিসেবে ব্যবহার করছে তাদেরকে ওই দেশের তুলনায়
যখন আমাদের এখানে স্বর্ণের দামটা সমমানে থাকবে অথবা একটু বেশি থাকবে। তো সেটা সম্ভব তখনই যখন আপনি একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে স্বর্ণ আনবেন, গভর্নমেন্টের কাছে প্রপার ডেটা থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, তখন অটোমেটিক্যালি এটা কমে যাবে। দাম বেশি হলে তখন এখান থেকে আর চোরাচালান করে পোষাবে না বা হবে না, আপনারা করবেন না এটা। এই পর্যায়ে একটু যারা গহনা তৈরি করে তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি যে মেশিন মেড গহনার কারণে যারা দেশীয় কারিগর রয়েছে তারা নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আসলে সেসব শ্রমিকদের জন্য আসলে নতুন নীতিমালা রয়েছে, সেক্ষেত্রে কিছু থাকছে কিনা বা আপনারা কি ভাবছেন তাদের জন্য? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন এটা আমি একটু বলি। আমাদের বাজুস থেকে আমরা বাজুস ইনস্টিটিউট করেছি, সেখানে আমরা স্কিল্ড ওয়ার্কারও তৈরি করছি। এবং আপনি যেটা বললেন যে স্কিল্ড ওয়ার্কার আছে, হ্যাঁ আছে, অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন, অনেকে পেশা পরিবর্তন করেছেন। তো আমরা যেটা করছি যে সব কিছু কিন্তু মেশিন মেড হয় না, কারিগরের প্রয়োজন আছে। আর বাংলাদেশ আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কান্ট্রি, ভেরি ফিউ কান্ট্রি যারা আমরা খুব লাইট ওয়েট গহনা তৈরি করতে পারি। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি বা ইউইর সাথে কম্পেয়ার করি বা সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করি, আমরা অনেক লাইট ওয়েটে করতে পারি। অর্থাৎ এই যে কারিগর আছে তাদের চাহিদা কখনো ফুরেইনি বা ফুরাবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো তাদের লাইফটা সহজ করেছে, টেকনোলজি তো মানুষের লাইফ সহজ করে। যেমন মেশিনের কিছু কিছু অংশ তৈরি হচ্ছে, কিন্তু সবটা কিন্তু ফিনিশিং থেকে অন্য প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা কিন্তু ওই কারিগরকে আমরা অবশ্যই প্রয়োজন। এবং তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু বাজুস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, কার্যক্রম চলমান আছে। যে পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে দেশের বাজারে কতটুকু স্বর্ণ আছে, কোথা থেকে এসেছে এবং কতটুকু বিক্রি হচ্ছে, এটা কিভাবে জানা সম্ভব? এটা একটা অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি আপনাকে বলি, আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যাবসলিউটলি নাই ফ্রম দ্য গভর্নমেন্ট। কেন নাই? এটার ব্যাখ্যাটা হলো, যেটা ফর্মাল সেক্টরেই হয় নাই, যেটা একটা গ্রে মার্কেট, যেটাকে এখন ফর্মালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, তো এটার আসলে সঠিক পরিসংখ্যান আমাদেরও জানা নাই। আমি যদি আপনাকে কিছু একটা বলি, যদি এটা একটা ন্যাশনাল টিভি চ্যানেল, সেটা হয়তো অনুমান নির্ভর হবে। তো সেটা আপনারা হয়তো আশা করি যে এই স্বর্ণ নীতিমালাটা বাস্তবায়ন হয়ে গেলে অবশ্যই এটা আপনারা যে তথ্যগুলো জানতে যাচ্ছেন যে কতটুকু এসেছে, কতটুকু আছে, হ্যাঁ হ্যাঁ সবাই জানতে পারবে। তবে একটা বিষয় আমি একটু বলি, এটা অ্যাড করি। 2019 সালে যখন একটা স্বর্ণ নীতিমালার পরে একটা কর মেলা হয়েছিল, সেখানে গভর্নমেন্ট থেকে আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যে আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী, যাদের কাছে অপদর্শিত যদি কোনো স্বর্ণ থেকে থাকে বিভিন্ন কারণে, কারণ আগে তো আসলে আমাদেরকে কোনো এরকম ফর্মালাইজেশন সুযোগ দেওয়া হয়নি, তখন কিছুটা ডিক্লারেশন হয়েছিল, যেটা আমরা আবার আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা নীতিমালা করে আমরা যেহেতু ট্যাক্স ভ্যাটটা প্রপারলি দিতে চাই, আমাদেরকে আরেকটা সুযোগ দেন স্বর্ণ কর নীতিমালার দিয়ে। আমরা এটাকে করলে হবে কি, দুটো বিষয় হবে, একটা হলো গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে, আর একটা হলো আপনি যে প্রশ্নটা করলেন যে স্ট্যাটিস্টিকটা, এটা কিন্তু তখন গভর্নমেন্ট জানতে পারবে, আপনারা জানতে পারবেন, এবং দেশের যাদের জানা প্রয়োজন, যারা স্ট্যাটিস্টিক ব্যুরো যারা এটা নিয়ে কাজ করেন, তাদের কাছে একটা ডেটা থাকবে।